হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। শুভ সকাল সকলকে। ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য দুর্দান্ত একটি জিকে ক্লাস আজ তোমাদের উপহার দেবো। তো অবশ্যই সকলে ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইলে টিডব্লিউএস একাডেমিতে দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল যুক্ত থাকতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দ্য ওয়ে অফ সলিউশন। সোশ্যাল মিডিয়াতে যদি ফলো না করে থাকো আমাদের ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, মিনা উপজাতি কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? মিনা হচ্ছে ভারতে বসবাসকারী একটি উপজাতি সম্প্রদায়। এরা কোথায় বসবাস করে থাকে? তো প্রথম প্রশ্ন, এটা একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করছি। এরকম কিন্তু উপজাতি রিলেটেড প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। ভারতের মিনা উপজাতি বসবাস করে রাজস্থান রাজ্যে। আমাদের ভারতের কিছু গুরুত্বপূর্ণ উপজাতি এবং তারা কোন রাজ্যে বসবাস করে সেগুলো লিখে দেওয়া হলো। মনে রাখবে, রাজস্থান রাজ্যে মিনা উপজাতি পাবো আমরা, ভিল উপজাতি পাবো। মধ্যপ্রদেশে গোল্ড, ভিল, এছাড়া আরো অনেক ধরনের উপজাতি কিন্তু বসবাস করে থাকে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক উপজাতি মানুষ বসবাস করে থাকে। তো মধ্যপ্রদেশ সব থেকে প্রথমে আসে উপজাতি গোষ্ঠী বা উপজাতি সম্প্রদায়ের নিরিখে। মানে সবচেয়ে বেশি উপজাতি কোন রাজ্যে বসবাস করে যদি বলা হয়, আমরা বলবো মধ্যপ্রদেশ। এরপরে ছত্তিশগড় রাজ্যে গোল্ড, মরিয়া, হালবা ইত্যাদি ধরনের উপজাতিরা বসবাস করে থাকে। ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল, হো, মুন্ডা উপজাতি বসবাস করে। এছাড়া তোমরা যদি দেখো পশ্চিমবঙ্গেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যেও সাঁওতাল উপজাতি খুবই একটা বড় উপজাতি। সাঁওতালরা বসবাস করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্যে। এছাড়া নাগাল্যান্ডের নাগা উপজাতি, মেঘালয়ের খাসি গারো উপজাতি, অরুণাচল প্রদেশের আপাতানি উপজাতি, মিশমি উপজাতি বিখ্যাত, মিজোরামের লুসাই এবং চাকমা উপজাতি। এখন চাকমারা কিন্তু বাংলাদেশেও বসবাস করে। বাংলাদেশের যে রংপুর পার্বত্য অঞ্চল আছে সেখানে কিন্তু চাকমাদের বসবাস আছে। সাথে সাথে ভারতের মিজোরাম রাজ্যেও কিন্তু চাকমা উপজাতির বসবাস আছে। তো এইগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উপজাতি এবং তারা কোন রাজ্যে বসবাস করে, এটা অবশ্যই সকলে খাতায় নোট করবে। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো স্কেল। উষ্ণতা পরিমাপের কিছু স্কেল আছে, যেমন সেলসিয়াস, স্কেল। আরেকটা হচ্ছে তোমার থার্মোমিটার ফারেনহাইট স্কেল, এবং আরেকটি হচ্ছে কেলভিন স্কেল। ফারেনহাইট স্কেল, বিভিন্ন স্কেলে উষ্ণতাকে পরিমাপ করা যেতে পারে। ওকে, তো এর ভিতরে কেলভিন হচ্ছে উষ্ণতার এসআই একক, মানে এটা হচ্ছে ব্যবহারিক একক, বা কেলভিন হচ্ছে সাধারণত উষ্ণতার এসআই একক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে, আমি লিখতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু মুখেই বলছি, ঠিক আছে? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ককলিয়া কি কাজে সাহায্য করে? ককলিয়া আমাদের শরীরের একটি অংশ। এই ককলিয়াটা কি কাজে সাহায্য করে? এটা আমাদের শ্রবণ বা শোনার কাজে সাহায্য করে থাকে। এখানে আমাদের যে কর্ণ আছে, কানের কিন্তু বিভিন্ন অংশ আছে। কানের ভিতরে একটা শামুকের মতো এরকম পেঁচানো অংশ তোমরা দেখতে পাবে। এই পেঁচানো অংশটাকে বলা হয়ে থাকে ককলিয়া। ককলিয়া খুবই ইম্পর্টেন্ট, এটা শ্রবণ এবং শোনার কাজে লেগে থাকে। নিম্নলিখিত কে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর বইটি লিখেছেন? এটা একটা আত্মজীবনীমূলক বই, সম্প্রতি প্রকাশিত হয়েছে, এবং ভারতের একজন বিখ্যাত কিন্তু ক্রিকেটার, তার আত্মজীবনীমূলক বই এটা। দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর বইটি লিখেছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন সদস্য শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন শিখর ধাওয়ান। তিনি কিন্তু দ্য
ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর বইটি লিখেছেন, যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আমরা দেখতে পারি, সম্প্রতি প্রকাশিত একটি বই। ছবিটা দেখতে পারো এখানে, এই শীর্ষক বইটি তার প্রকাশ করা বই। নেক্সট, 2020 সালের তুলনায় 2025 সালে গুজরাটে এশিয়াটিক সিংহের জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো এশিয়াটিক সিংহ বা এশিয়াটিক লায়ন এর জনসংখ্যা কিন্তু 2020 সালের তুলনায় 2025 সাল 5 বছরের মধ্যে অনেকটাই বেড়েছে। তো কত শতাংশ বেড়েছে? এশিয়াটিক লায়ন আমরা জানি গুজরাট রাজ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এশিয়াটিক লায়নের সংখ্যা 32%, প্রায় অনেকটাই, কিন্তু 32% মানে 5 বছরের মধ্যে 32% কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো 32%, দ্য লাস্ট লেটেস্ট পপুলেশন এস্টিমেশন এক্সারসাইজ ইন গুজরাট হ্যাজ রেকর্ডেড 891 lions, a 32% jump in population since 2020। 2020 সাল থেকে 2025 সালের মধ্যে 891টি প্রায় কিন্তু লায়ন বৃদ্ধি পেয়েছে, যেটা তোমার হচ্ছে 32% জাম্প। নেক্সট, পরেরটা হচ্ছে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের সংবিধানের একটা আর্টিকেল আছে 280 ধারা। এখন 280 ধারা অনুসারে কিন্তু 280 ধারা অনুসারে অর্থ কমিশন গঠন হয়। ওকে, তো 280 ধারা অনুসারে যে অর্থ কমিশন গঠন হয়ে থাকে, সেই অর্থ কমিশনটা প্রথম কবে গঠন করা হয়েছিল জানো? 1951 সালে প্রথম গঠন হয়েছিল। তো 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠন হয়। এর চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী, প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান। অনেকে আর কে শানমুখ চেট্টি উত্তর করবে, কিন্তু আর কে শানমুখ চেট্টি করলে ভুল হবে সম্পূর্ণ। আর কে শানমুখ চেট্টি ছিলেন প্রথম অর্থমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী ছিলেন আমাদের ভারতের। গুড। তো এটা করলে কিন্তু ভুল হবে, অর্থ কমিশন আর অর্থমন্ত্রী আলাদা। অর্থ কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠান 1951-এ প্রথম গঠিত হয়। বর্তমানে আমাদের 16তম অর্থ কমিশন চলছে, বা 16তম কিন্তু ফাইন্যান্স কমিশন চলছে। তো এই 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে, এটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলেই কিন্তু কমেন্ট করে এটা জানাবে। নেক্সট, কোন যৌগটি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়? বিস্ফোরক এক্সপ্লোশন তৈরিতে বা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে কোন যৌগটিকে? দ্রুত এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো। N2O, N2O5, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, মাফ করবেন, নাইট্রোজেন পেন্টক্সাইড, ডিপিটি একটা আছে, আর ট্রাইনাইট্রোটুলুইন, যেটাকে আমরা বলে থাকি টিএনটি। সেই টিএনটি বা ট্রাইনাইট্রোটুলুইনের ব্যবহার কিন্তু করা হয়ে থাকে বিস্ফোরক তৈরিতে, মানে যেটা এরকম ধরনের বিস্ফোরক হয়। এটার ফুল ফর্ম একটু মনে রাখবে। টিএনটির ফুল ফর্ম হচ্ছে ট্রাইনাইট্রো ট্রাইনাইট্রোটুলুইন। ট্রাইনাইট্রোটুলুইনের একটু ফর্মুলাটা একটু জেনে রাখবে, বা সংকেতটা একটু জেনে রাখবে। ট্রাইনাইট্রোটুলুইনের সংকেত হচ্ছে C7H5N3, সরি, সি নিচে লিখছি আমি এটাকে, C7H5N3O6, এটা হচ্ছে ট্রাইনাইট্রোটুলুইনের সংকেত। তো টিএনটি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভারতের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ কার্যকারী সাক্ষরতা অর্জন করেছে কোন রাজ্য? পূর্ণ কার্যকারী সাক্ষরতা এটা অর্জন করেছে সম্প্রতি কোন রাজ্য?
সঠিক উত্তর কি হবে? ভারতের তিনটে রাজ্য এখনো পর্যন্ত পূর্ণ কার্যকরী স্বাক্ষর রাজ্য হয়েছে। একটা হচ্ছে গোয়া, আরেকটা হচ্ছে মিজোরাম এবং আরেকটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা বিকম থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি আফটার মিজোরাম অ্যান্ড গোয়া টু অ্যাচিভ ফুল ফাংশনাল লিটারেসি। তো ত্রিপুরা হচ্ছে থার্ড রাজ্য যেটা কার্যকরী সাক্ষরতা অর্জন করেছে সম্পূর্ণভাবে। চোখে যে দৃশ্যমান সূর্যকে, চোখ থেকে দৃশ্যমান সূর্যকে বলা হয় প্রকাশমণ্ডল, লিথোস্ফিয়ার, বায়ুমণ্ডল নাকি আয়নোস্ফিয়ার? আমরা যে সূর্যটাকে খালি চোখে দেখতে পাই, চোখে যে দৃশ্যমান সূর্যটা থাকে সেই সূর্যটাকে আমরা কি বলবো? ফার্স্ট করো সকলে উত্তর। যারা ক্লাসে এখনো লাইক করোনি দ্রুত ক্লাসে একটা করে লাইক করে ফেলো। আমার হাতের লেখাটা আজ একটু খারাপ হতে পারে, খারাপ হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমি লেখার মতো পরিস্থিতিতে নেই। তো চোখ থেকে দৃশ্যমান সূর্য কে বলা হয়ে থাকে প্রকাশ মণ্ডল, এটাকে আমরা বলে থাকি সাধারণত। ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম কাগজ কল, কাগজ কল তোমরা নিশ্চয়ই জানো। এটার কাগজ কলের ব্যবহার মানে বিশেষ করে 90s বা 70s 80s এর সময় কাগজ কল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সমস্ত বিষয় কিন্তু কাগজপত্র, এখন তো কম্পিউটারের যুগ হয়েছে, এখন কাগজপত্র এখনো প্রয়োজনীয়, কিন্তু আগেকার সময়ে সব থেকে বেশি কিন্তু একটা প্রয়োজনীয় দ্রব্য ছিল এই কাগজ। তো কাগজ কল প্রথম স্থাপিত হয়েছিল কোথায়? শ্রীরামপুরে কিন্তু ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল। এছাড়া টিটাগড়ে আমাদের কিন্তু বর্তমানে কাগজ কল আছে, পশ্চিমবঙ্গের টিটাগড়ে কাগজ কল দেখতে পাবো আমরা। ঘুষুড়িতে ভারতের প্রথম 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 বস্ত্র কারখানা গড়ে উঠেছিল। প্রথম বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? ঘুষুড়িতে। এছাড়া রিষড়াতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। তো এখানে আমরা কি বুঝতে পারছি? ভারতের প্রথম কাগজ কল, পাটকল, কার্পাস বয়ন কল বা যেটাকে বস্ত্র বয়ন শিল্প বলবো আমরা, এই সবগুলোই কিন্তু গড়ে উঠেছিল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। এসএসসি ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন যদি নিতে ইচ্ছুক তোমরা, যারা এসএসসি, জিডি, এমটিএস বা সিএইচএসএল এর পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। এখানে ভর্তি হয়ে তোমরা বেসিক থেকে কিন্তু সমস্ত ক্লাস করতে পারবে, একদমই অধ্যায় ভিত্তিক সেখানে ক্লাস করানো হবে বেসিক থেকে। তো সমস্ত স্টুডেন্ট যারা এখন অ্যাডমিশন নাও TWS একাডেমিকে ডাউনলোড করো। সমস্ত প্র্যাকটিস ব্যাচ এবং অন্যান্য যে সমস্ত ফাউন্ডেশন ব্যাচ আছে সেগুলো অবশ্যই যদি তোমরা মানে বেসিক থেকে ক্লাস দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই TWS একাডেমি ডাউনলোড করে সেখানে ভর্তি হয়ে যাও আজই। 2025 সালে আর্চারি ওয়ার্ল্ড কাপ মানে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ ভারত কতটি সোনার পদক জিতেছে? তো সেকেন্ড লেভেল বা সেকেন্ড স্টেজে আর্চারি ওয়ার্ল্ড কাপে ভারতের পদক কতগুলি ছিল? 7টি স্বর্ণ পদক ভারত কিন্তু জিতেছে। এখানে দ্য ইন্ডিয়ান আর্চারি ফিনিশড সেকেন্ড বিহাইন্ড সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া প্রথম এবং ইন্ডিয়া ফিনিশড ইন সেকেন্ড বিহাইন্ড সাউথ কোরিয়া at the Archery World Cup 2025 stage 2 held at Shanghai, China with 7 gold, 1 silver and 4 bronze medal। তো ভারত কি জিতেছে? 7 গোল্ড জিতেছে, 1 সিলভার অ্যান্ড 4 ব্রোঞ্জ মেডেল। এই বছরের এই যে আর্চারি ওয়ার্ল্ড কাপ সেটা কোথায় হোস্ট হয়েছিল? সেকেন্ড স্টেজ 2 লেভেলের এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সাংহাই, যেটা চায়নার কিন্তু একটা শহর। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লাটুস কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? আমাদের ভারতের যে দক্ষিণাত্য অঞ্চল আছে, এই যে উপদ্বীপীয় ভারত আছে, উপদ্বীপীয় ভারতে দুটো নদীর মাঝখানে কিন্তু দাক্ষিণাত্য মালভূমিটা আছে। তো কোন দুটি নদীর মাঝখানে আছে? প্রথমত মনে রাখবে দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। এখন এই যে দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লাটো, এটা কোন দুটি নদীর মাঝে আছে? এটা একদমই নর্মদা নদীর দক্ষিণ দিক থেকে শুরু হচ্ছে এবং কাবেরী নদীর কিন্তু তোমার উত্তরে এসে শেষ হচ্ছে। তো নর্মদা এবং কাবেরী, এখানে নর্মদা নদী যেটা একটা পশ্চিম বাহিনী নদী, সেখান থেকে
একটা পূর্ব বাহিনী নদী এবং দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ নদী কাবেরী নদীর কিন্তু কাছে গিয়ে এটা শেষ হচ্ছে। তো এই দুটি নদীর মাঝে আছে। গুড। কাবেরী এবং নর্মদার মাঝে পাবো আমরা এটাকে। গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? গুপ্ত সাম্রাজ্য এদের রাজধানীর নাম কি ছিল? রাজগিরি, পাটলিপুত্র, হাম্পি, কাঞ্চিপুরম। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে ছিল? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এন্ড গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্রে গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল। এই যে পাটলিপুত্র বলে শহরটা দেখতে পাচ্ছ, এই পাটলিপুত্র শহরটা অ্যাকচুয়ালি উদয়ন বলে একজন কিন্তু শাসক, উদয়ন ইনি একজন প্রাচীন যুগের মগধের শাসক ছিলেন। সেই উদয়ন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। উদয়ন প্রতিষ্ঠা করেন। তার আগে কিন্তু এই মগধের রাজধানী আলাদা ছিল। মগধের প্রথম রাজধানী ছিল রাজগিরি বা রাজগৃহ, সেটা কিন্তু মগধের প্রথম রাজধানী ছিল, কিন্তু পরবর্তীতে এটা পাটলিপুত্রে চেঞ্জ করা হয়। এখন পাটলিপুত্র অনেক শাসকেরই রাজধানী ছিল, যেমন উদয়নের রাজধানী পাটলিপুত্র ছিল। মৌর্য সাম্রাজ্যের শাসক তোমার অশোকের রাজধানী কিন্তু পাটলিপুত্র ছিল। হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্যের সময়ও কিন্তু রাজধানী পাটলিপুত্র ছিল। এমনকি পাল যুগ, যখন আমাদের বাংলায় পাল যুগ চলছিল, পাল যুগেরও কিন্তু রাজধানী ছিল এই পাটলিপুত্র অঞ্চল। তো পাটলিপুত্র হিস্টোরিক্যাল একটা প্লেস, যেটা বর্তমানে আমাদের ভারতের বিহার রাজ্যের ভিতরে কিন্তু পড়ে থাকে। তো বিহার রাজ্যে বর্তমানে অবস্থিত এই পাটলিপুত্র একটা সময় গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল। ভারতের অর্থ কমিশন মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অর্থ কমিশন সম্পর্কে একটু আগে আমি বলেছিলাম, 280 ধারা সংবিধানে সেখানে অর্থ কমিশনের বিধান আছে। বর্তমানে যে অর্থ কমিশন চলছে সেটা হচ্ছে 16তম অর্থ কমিশন, এবং প্রতি 5 বছর অন্তর, এটা বারবার পড়তে হবে, বারবার জানতে হবে, 5 বছর অন্তর কিন্তু এই অর্থ কমিশন গঠন হয়ে থাকে। অর্থ কমিশন কত বছর অন্তর তাহলে গঠন হয়? 5 বছর অন্তর। কে গঠন করেন? রাষ্ট্রপতি গঠন করেন। রাষ্ট্রপতি গঠন করেন। আর এই যে অর্থ কমিশন, অর্থ কমিশনের ভিতরে 5 জন টোটাল মোট সদস্য থাকে। এর ভিতরে একজন থাকে চেয়ারম্যান, চেয়ারম্যান প্লাস আর বাকি 4 জন কিন্তু অন্যান্য সদস্য। টোটাল কতজনকে নিয়ে তাহলে শুরু হচ্ছে? অর্থ কমিশন তৈরি হচ্ছে 5 জনকে নিয়ে, একজন চেয়ারম্যান থাকবেন আর বাকি অন্যান্য 4 জন সদস্য নিয়ে। মাধবপুর মেলা হয় নিচের কোন রাজ্যে? মাধবপুর মেলা ভারতের একটি গুরুত্বপূর্ণ মেলা। এই মাধবপুর মেলাটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে? কোন রাজ্য এটাকে হোস্ট করে থাকে? এটা গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয়, অর্গানাইজড বাই গুজরাট স্টেট। এখন ভারতের কিছু গুরুত্বপূর্ণ মেলা দেখো, যেমন উত্তরপ্রদেশে কুম্ভ মেলা। অ্যাকচুয়ালি কুম্ভ মেলা শুধু উত্তরপ্রদেশে হয় না, এছাড়া উত্তরাখণ্ড রাজ্যেও হয়ে থাকে। উত্তরাখণ্ড রাজ্যেও কুম্ভ মেলা হয়ে থাকে। মধ্যপ্রদেশেও কুম্ভ মেলা হয়ে থাকে। মধ্যপ্রদেশ রাজ্যেও কুম্ভ মেলা হয়। মহারাষ্ট্র রাজ্যেও কুম্ভ মেলা হয়ে থাকে। তো এখানে কুম্ভ মেলা 4টে প্রধান স্টেটে হয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতে কুম্ভ মেলা আমরা হতে দেখব। সম্প্রতি প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছিল, 2024-25 কুম্ভ মেলা। এরপরে রাজস্থানে পুষ্কর মেলা, এছাড়া গঙ্গৌর মেলা, গঙ্গৌর বলে একটা মেলা হয়ে থাকে, রাজস্থানের বিখ্যাত একটি মেলা। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা, যেটা সাগর দ্বীপের কাছে হয়ে থাকে, গঙ্গাসাগর মেলা। কলকাতা বই মেলা, ইম্পর্টেন্ট মেলা পশ্চিমবঙ্গের। বিহারের সোনপুর পশু মেলা, যেটা এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড় পশু মেলা। পাঞ্জাবের মাঘী মেলা, হরিয়ানার সুরজকুন্ড কারুশিল্প মেলা, আসামের আম্বুবাচি মেলা, যেটা আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরে হয়ে থাকে। কামাখ্যা দেবীর মন্দির আসামে অবস্থিত আছে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন যদি থাকে কামাখ্যা মন্দির কোথায় আছে, তোমরা কিন্তু জেনে রাখবে এটা আসামে আছে। তো আসামের কামাখ্যা মন্দিরে আম্বুবাচি মেলা হয়ে থাকে।
তিনটি রাজ্যের একটি গ্রুপ যাদের একপাশে আরব সাগর। বিকল্প কি কি? কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, কেরালা আর পশ্চিমবঙ্গ। এখন আমাদের ভারতের যদি দেখা যায়, দক্ষিণ ভারতের বা আমাদের ভারতের উপকূলীয় অঞ্চলের কিছু রাজ্য আছে, যেই রাজ্যগুলো কিন্তু আমাদের উপকূলীয় যে রাজ্যগুলো আছে এর ভিতরে গুজরাট, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, কেরালা এবং কর্ণাটকা, এই যে 5টি স্টেট আছে এগুলো সব হচ্ছে পশ্চিম উপকূলের রাজ্য। আর বাকি যেগুলো আছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল, এই যে 4টি স্টেট আছে এগুলো হচ্ছে পূর্ব উপকূলের স্টেট। এখন পূর্ব উপকূলে কি আরব সাগর অবস্থিত? না, পূর্ব উপকূলে কিন্তু আরব সাগর নেই। পূর্ব উপকূলে আছে বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি। এটা কোথায় আছে? অ্যারাবিয়ান সি আছে পশ্চিম উপকূলে। তো আরব সাগরের পাশে অবস্থিত মানে পশ্চিম উপকূলের কোন রাজ্য হতে হবে। তো পশ্চিম উপকূলের রাজ্য কি কি পাচ্ছি আমরা এখানে? কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, এছাড়া গুজরাট এবং গোয়া। এর সাথে সাথে আরো দুটি মনে রাখবে, গুজরাট ও গোয়া। এই যে রাজ্যগুলো আছে এগুলো কিন্তু পশ্চিম উপকূল বা আরব সাগরের তীরে আছে। মানব উন্নয়ন সূচক, যেটাকে আমরা HDI বলে থাকি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, প্রকাশ করে কোন সংস্থা? মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা প্রকাশ করে থাকে কোন সংস্থা? UNDP নামক একটা সংস্থা। UNDPর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের বা সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়ন কর্মসূচি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা সংস্থা আছে। এটার হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায় জানো? নিউ ইয়র্ক শহরে। আচ্ছা, এর সাথে সাথে মনে রাখবে এই যে UNDP এটা 1965 সালে স্থাপিত হয়েছিল। 1965-তে স্থাপিত হয়। আচ্ছা, মানব উন্নয়ন সূচক থেকেও একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, এই যে মানব উন্নয়ন সূচক HDI এটা প্রথম প্রকাশ হয়েছিল 1990 সালে। গুড। তো প্রথম মানব উন্নয়ন সূচকটি কবে প্রকাশিত হয়? 1990 সালে প্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল UNDP কর্তৃক। কে কুনিক উপাধি গ্রহণ করেন? কুনিক বিখ্যাত একটি উপাধি। এই কুনিক উপাধি কার উপাধি ছিল? কুনিক উপাধি ছিল মগধের দ্বিতীয় বিখ্যাত শাসক অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা একটা সুন্দর প্রশ্ন। শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য, কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে এটা কোন স্থানে বা কোন রাজ্যে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। আমি তোমাদের কমেন্ট কিন্তু প্রতিদিন পড়ে থাকি, তো প্রতিটা ক্লাসে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে হোমওয়ার্কের অ্যান্সার, এবং ক্লাসগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? এটা নির্বাচনের সাথে সম্পর্কিত, সাধারণ নির্বাচনের সাথে এটা সম্পর্কিত। যখন ইভিএম এ তোমরা ভোট দেবে, ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, তোমরা নিশ্চয়ই জানো ভোট কিন্তু দুটো ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ব্যালট পেপারে দেওয়া যায়, যেটা তোমরা পঞ্চায়েত নির্বাচনে দেখবে ব্যালট পেপারে কিন্তু ভোট দেওয়া যায়। আরেকটা হচ্ছে বিধানসভা অথবা লোকসভার যে নির্বাচন হয় সেখানে ইভিএম এ ভোট দেওয়া হয়। এখন ইভিএম এ যারা ভোট দিয়েছো, তোমরা অনেকেই এখানে আছো, ম্যাক্সিমাম সকলে ভোটার আশা করব, বা ভোট একবার দুবার দিয়েছো অনেকে। তো যারা ইভিএম এ ভোট দিয়েছো তারা জানো নিশ্চয়ই যে ইভিএম এ ভোট দেওয়ার পরে কিন্তু একটা স্লিপ দেখা যায়, যেখানে তুমি কোন পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়েছো তার কিন্তু নির্বাচনী সিম্বল দেখা যায়। মানে তোমার ভোটার
তুমি কোন ক্ষেত্রে ভোট দিয়েছো বা কাদেরকে ভোট দিয়েছো সেটা তুমি নিজে থেকেই ভেরিফাই করতে পারো। এটাকে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল বলা হয়ে থাকে, যেটাকে আমরা সংক্ষেপে বলবো ভিভিপ্যাট। এটা সাধারণ নির্বাচনের সাথে যুক্ত এবং ইভিএম এর সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আছে। সেবি এর চেয়ারম্যান হিসেবে নিম্নের কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি তুহিন কান্ত পান্ডে। আইডিবিআই প্রতিষ্ঠানটির সাথে জড়িত শিল্পের উন্নয়ন, শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন নাকি রেলের উন্নয়ন? আইডিবিআইটা কি? একটা ব্যাংক, এটা একটা ব্যাংক, আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকটা শিল্পের উন্নয়নের সাথে যুক্ত। ফুল ফর্ম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, শিল্পের উন্নয়নের জন্য এই ব্যাংকটাকে প্রতিষ্ঠা করা হয়। ফাউন্ডেড ইন 1964, 1964-তে। এটারও হেডকোয়ার্টার একটু জেনে রাখতে হবে আমাদের, কোথায় অবস্থিত? সদর দপ্তর মুম্বাই শহরে অবস্থিত আছে। তো বিভিন্ন ব্যাংক যেমন এসবিআই, আরবিআই, আইডিবিআই, নাবার্ড, এই ধরনের ব্যাংকগুলোর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে সবই অবস্থিত। লোকসভার সদস্যরা তাদের ইস্তফাপত্র কাকে জমা দেন? কোনো কারণবশত কোনো লোকসভার সদস্য যদি ইস্তফা দিতে চায় বা পদত্যাগ করতে চায়, তাহলে তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন লোকসভার স্পিকারের কাছে। কুর্দিরা নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির জাতিগত সম্প্রদায়? কুর্দি হচ্ছে একটা জনগোষ্ঠী, বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে। তো কুর্দি জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে থাকে ইরাক, শুধু ইরাক নয়, ইরাক ছাড়াও মধ্যপ্রাচ্যের একটা, এই যে লাল কালারের অংশটা দেখতে পাচ্ছ, এই লাল কালারের অংশটাকে কুর্দি জনগোষ্ঠীরা কুর্দিস্তান বলে একটি দেশ গঠনের কিন্তু দাবি কয়েক বছর ধরে জানিয়ে আসছে। তো এই অঞ্চলটাকে তারা কুর্দিস্তান বলে থাকে। এখানে তোমার জর্ডানের কিছু অংশ, তুরস্কের, ইরান, ইরাক, এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে কিন্তু আমরা সিরিয়া, এই অঞ্চলে কিন্তু তোমার কুর্দিদেরকে আমরা দেখতে পাবো। এটাকে কুর্দিস্তান বলা হয়ে থাকে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঞ্চল মধ্যপ্রাচ্যের। এটা কোনো রেকগনাইজ দেশ নয়, তবে কুর্দি জনগোষ্ঠীরা এখানে কিন্তু একটা আলাদা দেশ তৈরি করতে চায়। ওকে, এখানে একটা তারা আলাদা দেশ তৈরি করতে চায়, এই অঞ্চলে তারা বসবাস করে। সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় আছে? সিঙ্গালীলা পর্বতশ্রেণী সান্দাকফু, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? সান্দাকফু। 3636 মিটার উচ্চতা বিশিষ্ট এই সান্দাকফুটা সিঙ্গালীলা পর্বতশ্রেণীরই একটা অংশ। অলরাইট, তো সিঙ্গালীলা পর্বতশ্রেণী ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত আছে। ভারতের একটা পশ্চিমবঙ্গ জেলা এবং পশ্চিমবঙ্গ জেলার একটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলা আছে যেটার নাম হচ্ছে দার্জিলিং। এখন মনে রাখবে, এই যে দার্জিলিং এই দার্জিলিং ডিস্ট্রিক্টটাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। তো এই প্রশ্নটা একবার ডব্লিউবিসিএস পরীক্ষা আই থিঙ্ক এসেছিল, যে কোন পর্বতশ্রেণীটা দার্জিলিং থেকে আমাদের নেপাল প্রতিবেশী দেশ, সেই নেপালকে বিচ্ছিন্ন করেছে, বা নেপাল ও দার্জিলিংকে বিচ্ছিন্ন করেছে কোন পর্বতশ্রেণী? একই উত্তর হবে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। মেঘনাদ বধ কাব্যের রচয়িতাকে? মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে চলেছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থাকবে। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম গুরুত্বপূর্ণ একটি জিকের ক্লাস নিয়ে। সকলে ক্লাসটিতে কিন্তু লাইক করতে ভুলবে না। টাটা, বাই।